ভিডিও দেখবা কেমনে তুমি? তোমার নেট স্লো। আচ্ছা, আমরা একটু দেখি। দুইটা বাতি রোদ হইছে 100 ওহম করে। এবারে হচ্ছে দুইটা ফ্যান, রোদ হইছে কত? 200 ওহম করে। একটা টেলিভিশন রোদ হইছে 80 ওহম। আর হইছে একটা রেফ্রিজারেটর, একটা রেফ্রিজারেটর এটা হচ্ছে কত ওহম? 60 ওহম। সবাই হচ্ছে 220 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত। তার মানে সবারই ভোল্টেজ, যেহেতু বাসা বাড়িতে সবকিছু সমান্তরালে থাকে, সেহেতু সবারই ভোল্টেজ হচ্ছে 220 করে, 220, 220, 220, 220 এরকম করে করে। আচ্ছা, এখন আমাদেরকে বলা হয়েছে যে এই মাত্র 2 মিনিট, 1 মিনিট। কিসে? শুধু শুক্রবারের ক্লাসটা বলছিলাম 7টা 15 থেকে 9টা 15, আর বাকি সব দিনের ক্লাস কত? 4টা 40 থেকে আহ, মানে অ্যাবাউট 7টা। 7টা না, ওই তো 50 টাকা বেজে যায়। 4টা 40 থেকে 6টা 40 টাইম দেওয়া থাকে, মানে 50 বেজে যায়। আচ্ছা, এখন দেখো, আমাদের বলা হয়েছে এতে জুন মাসের বিদ্যুৎ বিল কত। আমরা জানি জুন মাস কত দিনে? 30 দিনে, আর প্রত্যেকটা জিনিস 6 আওয়ার করে করে চলে। এখন আমি একটু খেয়াল করে দেখি। বাতির ক্ষেত্রে ব্যবহৃত বিদ্যুৎ, আমরা জানি কি? পিটি/1000 ইউনিট। এই কথাটা আমি বলে দিয়েছিলাম, পিটি/1000। এখন খেয়াল করে দেখো, এইখানে কি পি এর মান সরাসরি দেওয়া আছে? পি এর মান কিন্তু সরাসরি দেওয়া নাই। আমার কি দেওয়া আছে? রোধ দেওয়া আছে আর ভোল্টেজ দেওয়া আছে। খেয়াল করে দেখো, তাহলে নিচে থাকলে 1000, পি এর মান কি? বি স্কোয়ার/আর ইন্টু টি, এত ইউনিট। কোনো সমস্যা আছে? যেহেতু তোমার পি এর মান সরাসরি দেওয়া নাই, সেহেতু আমরা পি কে কিভাবে বের করবো? বি স্কোয়ার/আর। আমাদের ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্টের সরবরাহ লাইনের সাথে যুক্ত। মাইক্রোফোনটাকে অন রাখছে কে? আমি কেন অসীম? ওকে, মাফ করে দিছি। ওকে, দেখো, আজকে মনে হয় বিদ্যুতের একটু প্রবলেম সারা বরিশাল জুড়েই। আচ্ছা, এই এখন আবার দেখতেছে, আল্লাহ, আবার একজন 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 করে তো অ্যাডমিট দিতে কি করা শেষ হবে। দেখো, এখানে দেখো, এর নিচে থাকলো 1000। আমরা কি বুঝতে পারতেছি বি বি এর মান কত? 220। তাহলে তো 220 এর স্কোয়ার বাই আর এর মান কত? 80, গুণন টি এর মান কত? 6 আওয়ার। এখন তুমি খেয়াল করে দেখো, এইটি কিন্তু একটা বাতি নেই এরকমের। কোনটা? ওহম হইছে 100। আচ্ছা আচ্ছা, ওহম হইছে 100, যাই হোক। এই এরকম কিন্তু একটা বাতি নেই, এরকম কিন্তু দুইটা বাতি। তার মানে এটা তুমি 2 দিয়ে গুণ দেবা। এরকম কিন্তু দুইটা বাতি, তার মানে সেটা তুমি 2 দিয়ে গুণ দেবা। বুঝছো? ক্লিয়ার? এখন কি পারবা? ভুলটা কোন জায়গায় করছিল বুঝতে পারছো? ওরে ভাই, এখন আবার এই সব ক্যালকুলেশন আমার দিয়ে করাবা? এইভাবে কিন্তু ঠিক আসবে তো অবশ্যই। আচ্ছা, এভাবে গুলো ঠিক আসবে, তোমরা করে দেখো, হ্যাঁ? বলো। আমি একটু দেখতেছি। এইটের রেজাল্ট কি 5.81 হয়েছে? তামিমের? তাহলে তো এটা মিলছে। এরকম করতে প্রত্যেকটাই মিলবে স্যার। এইগুলো কিন্তু একদিনের বিদ্যুৎ তুমি বের করতেছো, 6 6।
এরপরে তুমি সবগুলোর যোগ দেবা, সবগুলোর যোগ দিয়ে 30 দিয়ে গুণ দেবা ফুল মাসেরটা বের করার জন্য। বুঝছো? না না না, তাহলে তুমি ভুল করছো কোথাও গুণে, তুমি ভুল করছো কোথাও, যোগে গুণে ভুল করছো। তুমি আমাকে হচ্ছে মেসেজ পাঠিয়ে রেখো মেসেঞ্জারে, আমি হচ্ছে তোমাকে সিন করবো না। আমি ইন্টারমিডিয়েট নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছি স্যার, এই জন্য হচ্ছে মেবি তুমি মেসেজ দিয়ে রাখছিলে, আমি দেখতেও পারিনি। ইন্টারমিডিয়েটের কালকে একটা পরীক্ষা নিছি বুঝছো, অনলাইনে। এতগুলো স্টুডেন্টের পরীক্ষা দেওয়া লাগে, 90 জন ধরো পরীক্ষা করছে কেমন লাগে এখন, এতগুলো খাতা দেখা যায় কি কষ্টের, বসে বসে খাতা দেখতে হয় সারাদিন। আচ্ছা, যাই হোক, পরে মেবি সিন করছিলাম, মানে ওই যে খাতা দেখতেছিলাম, খালি খাতাই দেখতেছি, আর কোনো কিছু ডিজিটাল ছিল না। আচ্ছা যাই হোক, আসো আমরা এখন চলে যাবো হচ্ছে 19-এর ঘ। কি সংযোগটা কিভাবে পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহের মান 12.98 পাওয়া যাবে, এটা? মানে 16.99 বা 95, এইরকম একটা রেজাল্ট চলে আসার কথাই তো? হ্যাঁ 16 পয়েন্ট, ওই তো 16.95, এই তো। হ্যাঁ, এটা কি সমস্যা? করাই দেয়া লাগবে? 16.95 চলে আসে, 16.95 চলে আসবে, আমরা একটু দেখি। দেখো, আচ্ছা আমি, না না তাইলে তো হবে না স্যার, আমি একটু করাই দিচ্ছি, তোমরা তারপর দেখে নাও। আমাদের 19 নম্বরের যেই হোমওয়ার্কটা আমি দিছিলাম 19 নম্বরে, সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের বর্তনীটা ছিল এরকমের, আমি একটু দেখাইতেছি, কোনো সমস্যা নাই, রিল্যাক্স। আমাদের হচ্ছে, দেখো আমাদের, আমি আমি হচ্ছে করাই দিচ্ছি একদম, যেরকম চলে আসার কথা সেই রকমই চলে আসবে এখানে। দেখো আমার ছিল 12.6, এক্সাক্ট যেটা ছিল। বলো। হ্যাঁ, বলো বলো। আহ 22-এ। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি স্যার। তুমি প্রথমে 6 দিয়ে বের করলা, তুমি প্রথমে 6 দিয়ে সবকটা বের করলা, একদিনেরটা, লাস্টে তুমি সবকটাকে যোগ দিয়ে 30 দিয়ে গুণ দিয়ে দিলা, তাইলেও তো হয়। 515 সামথিং, 515 সামথিং। ওকে, যেইভাবেই যেইভাবেই করো না কেন রেজাল্ট সেম আসবে। তুমি প্রত্যেকটার সাথে সাথে 30 গুণ দিয়ে গেছো, আর আমরা করছি প্রথমে একদিনেরটা বের করে লাস্টে সব যোগ দিয়ে 30 দিয়ে গুণ দিয়ে দিয়েছি পুরো 30 দিন, একই কথা। দেখো, এইরকম আমাদের বর্তনীটা ছিল, আমাদের গয়ে ছিল বর্তনীর তুল্য রোধ, আমাদের গয়ে ছিল বর্তনীর তুল্য রোধ, আমরা যখন সলভ করছি তখন আমরা বর্তনীর তুল্য রোধ পাইছি 11.22, তখন আমি বর্তনীর তুল্য রোধ পাইছি 11.22। আর ঘ নম্বরে বলছে যে রোধগুলো কিভাবে পুনর্বিন্যস্ত করলে 12.98 এম্পিয়ার বিদ্যুৎ পাওয়া যাবে।
আমার ঘ নম্বরে বলছে রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে 12.98 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাওয়া যাবে। আচ্ছা, এখন দেখো আমরা যদি ঘ নম্বরে যদি সমাধানে চলে যাই, এখানে আমার বিভব দেওয়া আছে 220 ভোল্ট। ঘ নম্বরে বিভব, আমরা কিন্তু বিভবের কোনো চেঞ্জ করব না, আমরা রোধটাকে চেঞ্জ করব। ক্লিয়ার? কারণ আমরা হচ্ছে রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করবো, তাহলে বিভব হচ্ছে 220 ভোল্ট। আর প্রয়োজনীয় কারেন্ট বা প্রয়োজনীয় বিদ্যুৎ আই ইকুয়ালস টু হচ্ছে কত, 12.98 অ্যাম্পিয়ার। অতএব প্রয়োজনীয় রোধ, অতএব প্রয়োজনীয় রোধ আর ইকুয়ালস টু আমার কত লাগবে, প্রয়োজনীয় রোধ লাগবে আমার ভি বাই আই। ভি এর মানে হচ্ছে 220 ভাগ 12.98, আমার লাগবে 16.949, এত ওহম আমার লাগবে তুল্য রোধ। খেয়াল করে দেখো আমার প্রয়োজনীয় তুল্য রোধ 16.949। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি 16.949। এখন এই জায়গাটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি যে এইটাকে আমার কি করা লাগবে, পূর্বে ছিল কত 11.22, এখন বাড়ানো লাগবে কত 16.949, মানে রোধ বাড়ানো লাগবে। রোধ যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমাকে কি করা লাগবে, রোধ যদি আমি বাড়াইতে চাই তাহলে অবশ্যই আমাকে শ্রেণীতে বাড়ানো লাগবে। তার মানে যে কোনো একটা সমান্তরালকে নিয়ে আমি শ্রেণীতে বসাবো। এখন আমরা একটু খেয়াল করে দেখি, যে কোনো একটাকে নিয়ে আমরা যদি একটু শ্রেণীতে যদি আমরা বসাই, দেখো মানে তুমি পূর্বের ম্যাথগুলো কি পাইছিলা? কি নাম? ও জেমি, তুমি আবার সারা বছর পরে আজকে জয়েন করছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মনে আছে স্যার আপনার কথা। দেখো বিভব, তুমি বলছে রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত, লাস্ট যে হোমওয়ার্কটা আমি দিছিলাম লাস্ট, বলা হয়েছে রোধগুলোকে কিভাবে পুনর্বিন্যস্ত করলে প্রবাহ 12.98 অ্যাম্পিয়ার পাওয়া যাবে। বিভব ভি ইকুয়ালস টু 220, আমরা বিভবের কোনো চেঞ্জ করব না, আমাদের প্রয়োজনীয় প্রবাহ কত লাগবে 12.98। তাহলে 12.98 প্রবাহ পাইতে হইলে আমার রোধ কত লাগে, প্রয়োজনীয় রোধ আর ইকুয়ালস টু ভি বাই আই, ভি এর মানে 220, আমরা প্রবাহ চাই 12.98। কারণ রোধের মান যদি 16.949 ওহম হয় তাহলেই তো প্রবাহটা 12.98 অ্যাম্পিয়ার পাওয়া যায়। এখন দেখো রোধগুলোকে এমন ভাবে সাজাইতে হবে, পূর্বের তুল্য রোধ আমরা যখন সলভ করছিলাম, যখন আমরা সলভ করছিলাম তখন আমরা তুল্য রোধ পাইছি 11.22 ওহম। আর আমাদের বুঝতে পারতেছি আমাদের ঘয়ে গিয়া যদি আমি প্রবাহ 12.98 অ্যাম্পিয়ার পেতে চাই তাহলে আমাকে রোধের মানটা লাগবে 16.949, রোধের মানটা বাড়ানো লাগবে। আচ্ছা, রোধের মানটা যদি আমার বাড়ানো লাগে, কত বাড়ানো লাগবে, রোধের মানটা আমার কত বাড়ানো লাগবে খেয়াল করে দেখো, আছে কত 11, 11 থেকে আমার বাড়াইতে হবে 16, তাহলে 11 থেকে যদি 16 হয় কত বাড়ানো লাগে, 5 বাড়ানো লাগে। আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি? 5, 5 বা 6 এর কাছাকাছি আমার বাড়ানো লাগে, 6 এর কাছাকাছি আমার বাড়ানো লাগে। ক্লিয়ার? 11 থেকে আমার 16, 12, 13, 14, 15, 16। আচ্ছা এখন দেখো 5 পয়েন্ট সামথিং। আচ্ছা আমরা এখন একটু করে দেখি, তুমি দেখো এই সারকে তুমি যদি এই জায়গায় নিয়ে আসো, তুমি একটু খেয়াল করে দেখো, তোমার একটু মানে তুমি প্রথমেই হচ্ছে সবকিছু নিয়ে তাড়াহুড়ো পাঠাই ফেলাইও না। তোমার বাড়ানো লাগবে কত, তুমি ওইটা কি করো, 11.22 আছে, আমার বাড়ানো লাগবে 16.94, ধরো আমার 17 বাড়ানো লাগবে সাপোজ। মানে আমি তো, আচ্ছা দেখো আমি 17টা ধরে নিব কেন, আমার তো, আমি দেখতে পাইছি তো তোমার লাগবে কত 16.949 লাগবে। আর বর্তমানে যেভাবে সংযুক্ত আছে তাতে আমার লাগবে মানে বর্তমানে বিদ্যমান আছে 11.22, ফলে হচ্ছে এই 16.94 মানে কি প্রায় 17, আমি ধরে নিলাম যে আমার আছে 11 বানাইতে 17, তাহলে আমার কত লাগে শ্রেণীতে নিয়ে আসা, আমার 6 এর মতো জিনিস লাগে, 11 থেকে 17, তাহলে আমার 6 লাগে, ধরো আমার 6 লাগে। ক্লিয়ার? এখন তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যদি এই 4কে তুমি যদি শ্রেণীতে নিয়ে আসো,
তোমার লাগবে কত? 6 শ্রেণীতে নিয়ে আসা লাগবে। এখন তুমি কি করো, তুমি যদি 4 কে যদি শ্রেণীতে নিয়ে আসো, তাহলে 5ও কিন্তু শ্রেণীতে চলে আসে। এই 4 কে তুমি যদি শ্রেণীতে নিয়ে আসো, দেখো দেখো, 4 কে তুমি যদি শ্রেণীতে নিয়ে আসো, তাহলে 5ও কিন্তু শ্রেণীতে চলে আসে। এই 4 কে তুমি যদি শ্রেণীতে নিয়ে আসো, 4-এর লাইনটিকে তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে এই 5ও কিন্তু তখন শ্রেণীতে চলে আসে এক লাইনেই। তখন মূলত তুমি 4 কে শ্রেণীতে নিয়ে আসলে তোমার মূলত 4 আর 5 9 শ্রেণীতে চলে আসে। বুঝছি আমি কথাটা? মানে তুমি যদি, তুমি তো দেখতে পাচ্ছ পূর্বের রোধ হইছে 11, আর তোমার দরকারি রোধ হইছে 17, এই তো। তার মানে কতটুকু রোধ বাড়ানো লাগবে? 6 ওহম রোধ তোমার বাড়ানো লাগবে বর্তনীতে। এখন দেখো, তুমি যদি 4 কে যদি নিয়ে আসো, 4 কে নিয়ে আসো, তুমি এই লাইনটাকে বাদ দিয়ে দেছো। ক্লিয়ার? এই লাইনটা এখন তুমি এই নিয়ে আসছো 4। কারণ আমরা জানি রোধ বাড়ানো লাগলে আমরা শ্রেণী বাড়াই, আর রোধ কমানো লাগলে আমরা সমান্তরাল বাড়াই। যেহেতু এখন রোধ বাড়ানো লাগবে, তার মানে আমার শ্রেণী বাড়ানো লাগবে। এখন দেখো, আমি এই সমান্তরাল ভেঙে এই 4 কে যদি আমি এইখানে যদি নিয়ে আসি, তাহলে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার, দেখো, তাইলে আমার এই 4 আর এই 5ও তো এখন শ্রেণীতে চলে আসছে, কারণ এই লাইনটা তখন নাই। সব কি এখন শ্রেণীতে চলে আসছে না? তাহলে কি আমার বেশি চলে আসতেছে। আমি কি বুঝতে পারছি কথা? ক্লিয়ার? এখন দেখো, তাহলে তুমি একটা কাজ করলে কি, এই 4 এইখানে নিয়ে আসলা, এই 5 এইখানে নিয়ে গেল, তাইলেও ঝামেলা কি? 4 নিয়ে আসলা, 5 নিয়ে গেছে, তাহলে তো আর কমাই দেবে। বুঝছি? তার মানে এই দিকটা দিয়ে দেখছি আমি হচ্ছে না। এখন দেখো, আমি যদি এই দিকটা নিয়ে যদি একটু চিন্তা করি, দেখো, তুমি এই 6 কে নিয়ে যদি এই জায়গায় বসো, তাহলে এই 6-এর যদি না থাকে, কারণ তুমি 6 যদি না থাকে, ঠিক আছে, কোনটা? এই সাইডে তুমি যদি 4 কে যদি সরাসরি নিয়ে আসো, তাহলে তো নিচের পাশ কি তখন শ্রেণীতে চলে আসে না? কারণ এই লিঙ্কে তো তখন তুমি নাই নিয়ে আসো তো এইখানে, কারণ তোমার শ্রেণীতে বাড়ানো লাগবে, কারণ তুমি দেখছো রোদ কম আছে, রোদ বাড়াইতে হবে, তখন তুমি শ্রেণীতে বাড়াইতে হবে। এখন তুমি 4 কে যদি তুমি নিয়ে আসো, তাহলে দেখো, এই 4 চলে আসলো, এই 5 হতে তখন শ্রেণী হয়ে গেল, তার 5 আর 9 হয়ে গেল, আমার লাগবে 6। তোমার হচ্ছে না। তাহলে তুমি কাজ করলে 4 কে এইখানে নিয়ে আসলাম, আর 5 কে নিয়ে 4-এর জায়গায় বসালাম। তাহলে তুমি শ্রেণীতে নিয়ে আসছো 4, আর শ্রেণী থেকে নিয়ে গেছো 5, তাহলে তুমি কমাই দিলা। শ্রেণী দিয়ে তুমি কমাই দিলা। বুঝতে পারছেন কথাটা? মানে এই দিকে তাইলে আমি হাত দিতে পারতেছি না, কারণ 5 কে নিয়ে আসলে তো চেঞ্জ জিনিস করে, 5 কে নিয়ে এসে 5 কে তুমি রেখে দাও, তাহলে তখন চেঞ্জ হলো না। এখন তুমি একটু এই দিকে চলে আসো, দেখো, তোমার লাগবে 6 শ্রেণীতে নেওয়া, তুমি যদি 6 কে নিয়ে যদি শ্রেণীতে রেখে দাও, তাহলে এই 6 শ্রেণীতে চলে গেল, তখন তো এই 12 শ্রেণী হয়ে গেল। তখন শ্রেণীতে গেল কি 12 আর 6, এই দিন চলে গেল শ্রেণীতে, কিন্তু তোমার শ্রেণীতে নেওয়া লাগবে কত? 6 বা 7। এখন তুমি একটা খেয়াল করে দেখো, তুমি এই 5 কে যদি 12-র জায়গায় নিয়ে আসো, আর 12 কে যদি 5-এর জায়গায় নিয়ে যাও, খেয়াল করে দেখো, 5 কে যদি 12-র জায়গায় নিয়ে আসো, 12 কে যদি 5-এর জায়গায় নিয়ে যাও, তাহলে তুমি শ্রেণী থেকে সরাইলে কত? 5। আর শ্রেণীতে নিলে কত? 12। তাহলে শ্রেণীতে বাড়লো কত? 5 নিয়ে আসো শ্রেণী থেকে সরাইয়া, আর 12 নিয়ে গেছো শ্রেণীতে, তাহলে আমার লাগবে কত? 6 বা 7-এর কাছাকাছি। আমি এইটাই তো দেখতেছি যে এই মাত্র হচ্ছে একমাত্র জিনিস যেখানে তোর প্রায় কাছাকাছি চলে আসে। তাহলে তুমি অন্য কম্বিনেশন গুলো বাদ দিয়া একটু রাতে এই মানে করে রাখো। তুমি এখনো কিন্তু রাতেই আছো, কিন্তু রাতে কি তুমি দুনিয়া সব নিয়ে কথা বলতে পারবা? এখন আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 12-কে যদি আমি নিয়ে যাই, 5 যদি নিয়ে আসি, তাহলে শ্রেণী থেকে আমি সরাইছি 5 আর যোগ করছি 12, তাহলে কি আমার 7 চলে আসে, আমার লাগবে 6 বা 6 পয়েন্ট সামথিং। তাহলে এইটাই আমি দেখতে পাচ্ছি মোটামুটি কাছাকাছি একটা জিনিস আমরা পাই। ফলে হচ্ছে তুমি এইটাকে যদি একটু তুমি যদি করো, তাহলে তুমি কি করলে মোটামুটি ভাবে কাছাকাছি একটা রেজাল্ট পাও, দেখো, এই এখানে আমরা 4, এখানে আমরা 5, এখানে থাকলো 6, এই 5 আর এই 12-কে নিয়ে গেলা 5-এর জায়গায়, আর এখানে যেরকম আছে 4 5, এটা কিরকমই রাখলা। তাহলে হচ্ছে তুমি দেখতে পাইছো এইরকম করে একটা পসিবিলিটি আছে। এখন দেখো, 6 আর 5 এদের তুল্য রোধ কি? 1/6 প্লাস 1/5 ইনভার্সন। বুঝছি? আমার
ছিল কত 1/rp সমান 1/6 প্লাস 1/5, তাহলে আরপি বের করতে গেলে কি লাস্টে আমি একবার উল্টে দিছি মানে ইনভার্স করে দিছি। এইটাকে তুমি যদি করো এই দুইটাকে, তাহলে হবে কি 1/4 প্লাস 1/5 ইনভার্সন। তাহলে এইখানে দেখো লসাগু হয় 30, আর উপরে হয় গিয়া 5 যোগ 6, এটার ইনভার্সন। তার মানে হচ্ছে 30/11। 30/11 মানে কত একটু দেখো তো, 30/11। আর একটা ফোন গেল কই আমার? তাহলে এখানে চলে আসলো আমার 2.72। আর এইখানে দেখো লসাগু হয় 4 5 20, এখানে চলে আসে 5 আর 9। এটাকে যদি তুমি উল্টোই দাও মানে ইনভার্স করো, তাহলে উপরে চলে যায় 20, নিচে চলে আসে 9, তখন তো 20/9 কত হয়? 2.22। তাহলে দেখো এইটারে একটা রোধ বানাই আমি কত পাইলাম 2.22, এইটাকে একটা রোধ বানাই আমি কি পেলাম 2.72, আর এইখানে আমার কত 12, তাহলে 2.72 2.22 আর 12 সব কি এখন শ্রেণীতে না? এখন যদি আমি তুল্য রোধটা বের করে ফেলাই, শ্রেণীতে থাকলে কি সব যোগ, তাহলে কি আমার লাগবে কত 16.94, আমার চলে আসছে কত 16.94। তাহলে একদম কি সমান সমান চলে আসছে না? সো এইখানে হচ্ছে তোমাকে একটু বুদ্ধিমত্তাটাকে খাটাইতে হবে যে কত বাড়াইতেছো, কোনটা কোন জায়গায় বসাইলে আসলে ওই জিনিসটা প্রায় বাড়ে। মানে তুমি যখন হচ্ছে একদম এক্সাক্ট ভ্যালু পাও, যখন হচ্ছে তুমি এক্সাক্ট ভ্যালু পাবা, তখন হচ্ছে তোমার তো ওইটা মার্কস কমাই দেবে, মার্কস তোমার দিবে, কিন্তু 4-এ হচ্ছে তোমাকে 2 দিবে। যখন হচ্ছে তোমার এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে তখন তো তুমি আর ওই বাড়াই কমাই লাগতে পারো না। বুঝছো না কথাটা? ফলে হচ্ছে একটু তোমার মাথা ঘামাইতে হবে, তোমার লাগবে কত 6 বা 7-এর মতো লাগবে। তুমি 5কে সরাই নিয়ে আর 12কে নিয়ে আসো, তাহলে তো তুমি মোটামুটি ভাবে 7-এর কাছাকাছি একটা কিছু পাইলে। বুঝছো? একটু জাস্ট এটা একটু টাফ বোঝাটা, কিন্তু একটু কষ্ট করা লাগবে, এর বাইরে আসলে কিছু করার নেই। অ্যাপ্রক্সিমেটলি আসলেও তুমি একটু খেয়াল করে দেখো, অ্যাপ্রক্সিমেটলি আসলেও 16.9 থাকবে। বোঝা গেছে আমার কথাটা? তোমার আসছে কত 17 পয়েন্ট কত আসছে? তাই 17.76 রয়েছে কোথায়? তোমার যদি এই রকমের চলে আসতো 17.01 বা 17.02, তাহলে তুমি বলতে পারতা 16.94 আর 17.02, এই কাছাকাছি। তোমার আসছে 17.76, মানে কি প্রায় এক বেশি না? বুঝছো? মানে অনেক বেশি হয়ে যায় না? তোমার যদি 16.94, এতে যদি কারো 16.89 চলে আসে, অথবা কারো যদি 16.91 চলে আসে, তাইলে আমরা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে 94 লাগবে, 9 আসছে, ঠিক আছে। অথবা যদি 17.01 বা 02 চলে আসে, তাহলে আমরা বলতে পারি 16.94 লাগবে, 17.0 আসছে বা 17.01 আসছে, ঠিক আছে। বুঝছো? না না না, এক্সাক্ট 17 আসলে কাটবে না। এক্সাক্ট 17 আসলে ওরকমের অ্যাপ্রক্সিমেটলি লিখে দেবা যে 16.94, তাইলে এই যেমন 17 চলে আসছে, এই 9 16.9 মানেই তো 17 বলা যায়, তাহলে ওই ক্ষেত্রে ঠিক আছে, ওই ক্ষেত্রে কাটবে না, ঠিক আছে। বলো। হ্যাঁ, অনেক দূরে না স্যার, 16.9 আর 16.56। ইভেন তুমি যদি 16.8 এর ঘরেও থাকতা তাহলেও বুঝতাম যে 16.9 লাগবে, 16.8 এর ঘরে আসছে, তার মানে কাছাকাছি আসছে। বুঝছো? এই জন্য এই ম্যাথ গুলোকে সবার লাস্টে করবা, সবার লাস্টে। ক্লিয়ার? তুমি ধরো এইটে তোমার 4 মার্কস থাকলো, তুমি চিন্তা করবা যে বাকি 50-এর ভেতরে বাকি 46 তুমি ঠিক করে দিতে পারছো কিনা, কারণ এইটাই হচ্ছে সবচেয়ে একটু টাফ, মানে বোঝাই যায় না যে কোনটা কি হবে। এই 4 মার্ক কিন্তু সবার লাস্টে মিলে আবার, যে বসে বসে মিলে গেছে, মিলিয়ে মিলে নামলো না, 46 পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা।
ওকে, তাহলে দেখো এর বাইরে আমরা হচ্ছে আরেকটা ম্যাপ একটু দেখাই। হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো, বুঝি নাই। কি নাম তোমার? হ্যাঁ, ও আচ্ছা ঐশী, হ্যাঁ ওটা হচ্ছে কি যেন দিছিলাম তাই ভুলে গেছি এত মেসেজের ভিড়ে। আচ্ছা আমি একটু দেখে তোমার নেট দিতে বলতেছি। তোমার হচ্ছে ইর নাম কি? তুমি তো আমাকে একটা মেসেজ পাঠিয়ে স্যার আমার এটা একটু দেখি। ওই যে মানে সার্কিট, হ্যাঁ একটা মেসেজ পাঠিয়ে। ও আচ্ছা, ওকে। তুই আমাকে একটা মেসেজ দিল, ভুলে যাই তো, আমরা এমনিতেও আমার ভোলার রোগ আছে তো জানোই। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমাদের হচ্ছে একটু আমরা একটু এখন আমরা আহ, এই কয় টাইপে দেখো আমরা কি কি জানলাম। আমরা তুল্য রোধ বের করতে জানি, নির্দিষ্ট রোধের আমরা ভোল্টেজ বের করতে পারি, আমরা কারেন্ট বের করতে পারি, ভোল্টেজ ডিভিশন ল ব্যবহার করে আমরা ভোল্টেজ বের করবো, তারপর আমরা কারেন্ট বের করবো। এটা আমরা শিখছি। এরপর হচ্ছে চাবি বা সুইচ থাকবে বন্ধ খোলা, এগুলো আমরা বুঝতে পারছি। শর্ট সার্কিট চলে আসলে আমরা শর্ট সার্কিট এখন সমাধান করতে পারবো, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। এরপরে আমরা চলে আসলাম কিসে? তুলরোধ, ভোল্টেজ বের করা, কারেন্ট বের করা, কি মেকানিজম। এরপর আমরা চলে আসছি ও ক্ষমতা বা পাওয়ার, এইটাই আমাদের একটু আহ আহ, বোঝার আছে। আর হচ্ছে এর বাইরে থেকে হচ্ছে আমরা একটু দেখাই। আহ হ্যাঁ স্যার, বলো বলো। তুমি সাউন্ড কমাই দাও স্যার, আমার এটা অভ্যাস হয়ে গেছে। কাউরে পড়ানো শুরু করলেই আমার হচ্ছে অভ্যাস হয়ে গেছে, জোরে চলে আসে। অনেক দিনের অভ্যাস তো। আচ্ছা সাউন্ডটাকে কমাই দিও, ঠিক আছে? আচ্ছা আমি চেষ্টা করি। আচ্ছা ওকে 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 ওকে, এটা কিছু করার নাই, অভ্যাস তো। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা একটু আজকে হচ্ছে আমরা দুই টাইপের ম্যাথ দেখবো, তারপর হচ্ছে তোমাদের টেস্ট পেপার থেকে আমি প্রশ্ন দেওয়া শুরু করবো। তাহলে সেই দুই টাইপের ম্যাথ হচ্ছে কোনটা? মি- মিজান সাহেবের বাড়িতে ওই যে বাতি ফ্যান, হ্যাঁ ওটা করাইছি। হ্যাঁ, আচ্ছা তুমি ভিডিওটা দেখে নিও। ভিডিও তখন প্রত্যেকটা ক্লাসেরই পাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা টাইপ ওয়ান, আমরা হচ্ছে নতুন দুইটা টাইপের হচ্ছে ম্যাথ দেখবো, ঠিক আছে? তাহলে টাইপ ওয়ান একটা, টাইপ টু একটা। টাইপ ওয়ান এর বিষয়টা একটু আমরা খেয়াল করে দেখি। উম না, এরকম এরকম আইকো না, আর একটু জটিল করে দিই। আপনার নেটের সমস্যা স্যার। ওকে ওকে ওকে, মাইক্রোফোন অফ করে দাও, মাইক্রোফোন অফ করে দাও, মাইক্রোফোন অফ করে দাও। আচ্ছা, এটা হইছে 220 ভোল্ট 60 ওয়াটের একটা বাতি। এটা হইছে 220 ভোল্ট 80 ওয়াটের একটা বাতি। এটা হইছে 220 ভোল্ট 100 ওয়াটের একটা বাতি। ক্লিয়ার? আর এই জায়গাটায় আমাদের 220 ভোল্ট একটা কানেকশন লাইন আছে।
এখন আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের গ নম্বর প্রশ্ন বা ঘ নম্বর প্রশ্নে বলবে শুনতে পাচ্ছ আমাকে সবাই? এটা কাটা। আচ্ছা আমি বলতেছি তারপরে কথা বলো, বোঝা গেছে? ওকে, দেখো অথবা নিচে একটা বই দিয়ে নিলে হতো, তাহলে তো একটু উঁচু হয়। এই যে দেখো, এখন হচ্ছে তোমার গ নম্বর বা ঘ নম্বর এই প্রশ্নে বলবে কোন বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে, অথবা কোন বাতিটি সবচেয়ে ভালোভাবে জ্বলবে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে বের করবো যে কোন বাতিটি সবচেয়ে ভালোভাবে জ্বলবে। এই ধরনের একটা প্রশ্ন প্রায়শই আমাদের চলে আসে বিভিন্ন পরীক্ষায়। এইটা হচ্ছে 1 নম্বর বাতি, এটা হচ্ছে 2 নম্বর বাতি, এটা 3 নম্বর বাতি। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমাদের প্রথমে এটা যখন আমরা সমাধানে যাব, প্রথম বাতির ক্ষেত্রে ক্ষমতা পিয়ন, প্রথম বাতির ক্ষেত্রে ক্ষমতা পিয়ন সমান কত? 60 ওয়াট। আর বিভব ভিয়ন সমান কত? বিভব ভিয়ন সমান হচ্ছে কত? 220 ভোল্ট। এটা হচ্ছে প্রথম বাতির ক্ষমতা আর বিভব। অতএব রোধ, প্রথম বাতির রোধ আর ইকুয়ালস টু কত? আর ওয়ান ইকুয়ালস টু, আমরা একটু খেয়াল করে দেখি, আমরা একটা সূত্র জানি না, পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আরটাকে তুমি যদি নিয়ে আসো, তাহলে পি টাকে তুমি যদি এই থেকে নিয়ে যাও, তাহলে আর ইকুয়ালস টু কি? ভি স্কোয়ার বাই পি। বুঝছো? তাহলে আর ওয়ান ইকুয়ালস টু কি? ভি ওয়ান স্কোয়ার বাই পি ওয়ান। তাহলে ভি ওয়ান স্কোয়ার কত? 220 স্কোয়ার বাই 60। দেখো তো কত চলে আসে এখানে? 806.67। এত ওহম পাইলাম আমি প্রথম বাতির রোধ। তারপরে দেখো, এত ওহম পাইলাম আমি প্রথম বাতির রোধ। ক্লিয়ার? আচ্ছা, 220 ভোল্ট 80 ওয়াট, মানে 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 80 ওয়াট তোলা হয়েছে এই পেজ। 806.67 ওহম পাইছি আমি প্রথমটার রোধ। অতএব প্রথম বাতির প্রবাহ আই ইকুয়ালস টু কত? ভি ওয়ান বাই আর ওয়ান। প্রথম বাতির প্রবাহ, প্রথম বাতির ভোল্টেজ কত? 220 ভোল্ট। আর প্রথম বাতির আমরা এইমাত্র রোধ পাইলাম কত? 806.67। দেখো তো কত চলে আসে এতে? 220/806.67। কত? 0.272। এত অ্যাম্পিয়ার আমি পেলাম প্রথম বাতির রোধ। আচ্ছা, এইটা তুমি খেয়াল করে দেখো, আমরা কিন্তু শুধু বাতির বাতির গায়ে যে ভোল্টেজটা লেখা আছে আমি সেই ভোল্টেজটাকে ইউজ করছি। আর ওই বাতির গায়ের যে রোধ আছে ওই রোধ দিয়ে আমি কারেন্ট বের করছি। তার মানে তুমি বাতির গায়ের ভোল্টেজ ব্যবহার করছো, বাতির গায়ের রোধ ব্যবহার করছো। মানে এই রোধটা তুমি কোথায় পাইছো? বাতির গায়ের ভোল্টেজ আর বাতির গায়ের আহ ক্ষমতা, এই দুটোকে ইউজ করে তুমি রোধ পাইছো, ফলে ওইটা হচ্ছে বাতির গায়ের প্রদত্ত রোধ। এর মানে হচ্ছে এত অ্যাম্পিয়ার বিদ্যুতে এই বাতিটা
সবচেয়ে ভালো জ্বলবে। এর থেকে যদি কম কারেন্ট পায় তাহলে সে কম জ্বলবে, এর থেকে বেশি কারেন্ট পাইলে আমাদের হচ্ছে, আমি রোধ বের করলাম আর আমি প্রবাহ বের করলাম। এটা কি আমার বাতির গায়ের রোধ আর বাতির গায়ের ভোল্টেজ, এই সব দিয়ে হচ্ছে আমি বের করছি। এর মানে হচ্ছে এটা হচ্ছে বাতির গায়ে লেখা ধরো কারেন্ট, এর মানে হচ্ছে এই এম্পিয়ার কারেন্টে বাতি সবচেয়ে ভালো জ্বলবে বা সবচেয়ে ভালো কাজ করবে। এই এম্পিয়ার বাতিতে বাতি সবচেয়ে ভালো কাজ করবে, এটা বোঝায়। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি। দেখো এখন এই এই এম্পিয়ার বাতিটা হচ্ছে সবচেয়ে বাতিটা ভালো জ্বলে। আবার দ্বিতীয় বাতির ক্ষেত্রে, আবার দ্বিতীয় বাতির ক্ষেত্রে দ্বিতীয় বাতির ক্ষেত্রে বিভব ভি টু সমান কিন্তু সেই 220 ভোল্টই দেওয়া আছে, আর ক্ষমতা পি টু সমান দেওয়া আছে, আর ক্ষমতা পি টু সমান দেওয়া আছে কত, আহ 100 নাকি 80। অতএব রোধ আর ইকুয়ালস টু কি, পি টু স্কোয়ার বাই ভি টু। আর টু ইকুয়ালস টু পি টু স্কোয়ারের মান কত, 220 স্কোয়ার বাই ভি টু স্কোয়ার বাই পি টু। মানে এই বাতিটা যদি এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ পায় তাহলে সে সবচেয়ে ভালো জ্বলবে। এর থেকে কম পাইলে সে একটু কম লাইট দেবে, আর এর থেকে যদি বেশি পায় তাহলে বাতিটা কাটতে যাবে। এর এর হচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে এত, হয় এটা তুমি বলতে পারো, মানে এত অ্যাম্পিয়ার সে সবচেয়ে ভালো জ্বলবে। এর থেকে কম বিদ্যুৎ পেলে কম জ্বলবে, আর বেশি বিদ্যুৎ পেলে বাতি কাটতে যাবে। ক্লিয়ার? বেশি বিদ্যুৎ পেলে তো বেশি কিন্তু বাতি কাটতে যায়। তাহলে এখানে হচ্ছে বি টু স্কোয়ার বাই পি টু মানে হচ্ছে 80। দেখো তো এই এটা কত চলে আসে, 605 ওহম। অতএব প্রবাহ I2, I2 সমান কি, V2/R2। তাহলে V2 এর আমরা মান জানি কত, 220 বাই R2 এর মান কত, 605। দেখো তো কত চলে আসে, 0.36 অ্যাম্পিয়ার। মানে এত অ্যাম্পিয়ার মানে বিদ্যুতে এই দ্বিতীয় বাতিটা সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে। এবং তৃতীয় বাতির ক্ষেত্রে, তৃতীয় বাতির ক্ষেত্রে তৃতীয় বাতির ক্ষেত্রে বিভব ভি3 সমান সেই 220 দেওয়া আছে যেটা, আর ক্ষমতা পি3 সমান দেওয়া আছে 100 ওয়াট। অতএব রোধ R3 সমান কি, ভি3 স্কোয়ার বাই পি3। এবারে দেখো 220 স্কোয়ার বাই পি3 মান ছিল কত, 100। দেখো তো কত চলে আসে এখানে, 484 ওহম। এত পাইলাম রোধ, অতএব প্রবাহ পাইলাম কত, প্রবাহ I3 সমান কি, V3/R3। এর মানে কত, 220/484। দেখো তো কত চলে আসে, 0.45 অ্যাম্পিয়ার। এখন আমি দেখতে পাইছি প্রথম বাতিটা 0.27 অ্যাম্পিয়ারে সবচেয়ে ভালো জ্বলবে, দ্বিতীয় বাতিটা 0.36 অ্যাম্পিয়ারে সবচেয়ে ভালো জ্বলবে, তৃতীয় বাতিটা 0.45 অ্যাম্পিয়ারে সবচেয়ে ভালো জ্বলবে। এখন আমরা যদি বর্তনীর যদি আমরা তুল্য রোধ বের করি, খেয়াল করে দেখো, অতএব বর্তনীর তুল্য রোধ, আচ্ছা দেখাইতেছি। আচ্ছা এই দেখো, হ্যাঁ ভিডিওটা পাওয়া যাবে, আজকে রাত্রে দিয়ে দেব। বাট আমার নেট মাঝে মাঝে হচ্ছে, আমার বাসা খুবই স্লো হয়ে যায়, ফলে হচ্ছে একটু টাইম লাগে বেশি। যাই হোক।
আর হচ্ছে যাদের হচ্ছে গত মাসের পেমেন্ট কমপ্লিট হয় নাই তারা দ্রুত পেমেন্ট কমপ্লিট করে দেবে আর এই মাসের পেমেন্টটাও দিয়ে দেবা। তবে এখন আমি যেটা বারবার বলি যে আমরা এখন একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। ফলে হচ্ছে আমাদের সবারই টুকটাক ফিনান্সিয়াল ক্রাইসিসে আছি, সে যে যত বড় লোকই হইলে কেন। সো হচ্ছে কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন দিয়ে জানাবা, সেটা আমরা দেখবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু না জানাই কেউ পেমেন্ট না দিয়ে থেকো না, দাও। আর যদি কোনো সমস্যা থাকে বা কোনো ঝামেলা হয় আমাকে জানাও। যাই হোক, এখন দেখো তুমি বর্তনীটা বর্তমানে আমি আসলে কিভাবে হচ্ছে আহ দেখতে পারি। দেখো বর্তনীটা বর্তমানে এরকমের চিন্তা করলে হয়, এই হইছে R1, এই হইছে R2, এই হইছে R3। বুঝছো? দেখো প্রথম বাতি ছিল এই, তাহলে প্রথম বাতির রোধটা নিয়ে আমি যদি একটু চিন্তা করি এই। দ্বিতীয় বাতি ছিল এই, তাহলে দ্বিতীয় বাতির রোধটা কই এই। তৃতীয় বাতির রোধটা হইছে এই। এইরকম করে কি এখন বর্তনীটাকে চিন্তা করা যায় না? বুঝছো? ক্লিয়ার? দেখি। হ্যাঁ, তাহলে বর্তনীটাকে আমরা চিন্তা করতে তুল্য রোধটা কি? R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ইনভার্স 1 নাকি? এই দুইটাকে আমি একটা বানাইলাম, এই এর সাথে R1 কে আমি যোগ দিয়ে দিলাম, তাহলে কি বর্তনীর টোটাল তুল্য রোধটা বের হয়ে গেল। R1 এর মান কত পেয়েছিলাম আমরা, মনে আছে? R1 এর মান আমরা কত পেয়েছিলাম? 806.67। R1 এর আমরা মান পাইছিলাম 806.67। R2 এর মান পাইছিলাম কত? 1/R2 এর মান পাইছিলাম 605 প্লাস 1/484। 806.67 প্লাস এটার ইনভার্স 1 আছে। তাহলে এইটাকে তুমি যদি একটু হিসাব করো, কই গেল ফোন গেল কই, এইটাকে তুমি যদি একটু হিসাব করো তাহলে তুমি একটু দেখো এইটার হিসাবটা তুমি এইভাবে করতে পারো। এটা হচ্ছে 1/605 ইকুয়ালস টু হচ্ছে এত, তার মানে 0.0016529 প্লাস 1/484 চলে আসে কত? 0.0020661। এই দুইটার যোগফলকে আমি এবার ইনভার্স করবো, এই দুইটার যোগফলকে আমরা আবার ইনভার্স করবো। তাহলে দেখো এই দুইটাকে যদি আমি যোগ দেই, যোগ হচ্ছে 0.0016। তুমি ভেঙে ভেঙে করো কিন্তু কোনো ঝামেলা যাতে না হয়, ভেঙে ভেঙে করো কিন্তু কোনো ঝামেলা যাতে না হয়। ইকুয়ালস টু হচ্ছে এটা, তার মানে হচ্ছে 806.67 প্লাস হচ্ছে 0.003692 এত ইনভার্সন। ইনভার্স মানে কি 1/, তাহলে দেখো 1/, 0.00369। এটার মান পাইলাম আমরা, এটা হলো 806.67 প্লাস হচ্ছে 270.86, 85 সামথিং, 85559। সো হচ্ছে আমি 86 ধরে নিতে পারি। ফলে এখানে চলে আসলো প্লাস প্লাস আসবে 806.67। তাহলে চলে আসছে কত? 1077.53। বলো। হ্যাঁ, ক্লাসটা আমি রেকর্ড করছি, আজকে রাত্রে হচ্ছে ভিডিও পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এত ওহম পাইছি আমি বর্তনীর তুল্য রোধ, এই বিষয় নিয়ে তো আমাদের কারো কোনো সমস্যা নাই, যদিও তোমাদের হাতে সাইন্টিফিক ক্যালকুলেটর বিদ্যমান, ফলে তোমরা এটা 2 লাইনেই করে ফেলাইতে পারবা। কিন্তু আমার কাছে তো হচ্ছে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর ফোন আছে, এজন্য হচ্ছে ফোন দিয়ে ওটাকে ই করতেছি, অনেক সময় লাগলো। যাই হোক, এত ওহম। অতএব বর্তনীর মোট প্রবাহ, তারপরে তো বর্তনীর মোট প্রবাহ কাকে বলে? বর্তনীর মোট ভোল্টেজকে যদি আমি মোট রোধ দ্বারা যদি ভাগ দিই, তাহলে বর্তনীর মোট ভোল্টেজ ছিল কত? 220। আর বর্তনীর মোট রোধ পাইছি কত? 1077.53। দেখো তো এটা কত চলে আসে।
দেখো এটা কত চলে আসে, 220 / 0.204 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর মোট প্রবাহ আমরা কত পাইলাম, 0.204 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এটা হইছে বর্তনীর মোট প্রবাহ। ক্লিয়ার? অতএব প্রথম বাতির প্রবাহ, আইয়ন প্রাইম। দেখো প্রথমটা ছিল কি, প্রথম বাতির প্রয়োজনীয় প্রবাহ, লেখো এটাই প্রথম বাতির প্রয়োজনীয় প্রবাহ। এখানে হবে কি দ্বিতীয় বাতির প্রয়োজনীয় প্রবাহ। মানে এই পরিমাণ প্রবাহ হইলে সে সর্বোচ্চ। না দেখলে আপনার দোষ, আমি করবো কিছু এখন। আপনি একটু বাম দিকে টান দিয়া তারপর হচ্ছে ডাবল ট্যাপ করেন, যেখানে খাতাটা দেখতে পাও সেইখানে। আচ্ছা, তোমার নেটে প্রবলেম, তুমি ভিডিও দেখে নিও। আচ্ছা, যাই হোক, এইখানে সব ঠিক আছে, এখানে বেশ ভালোই দেখাচ্ছে। ওকে, এখন দেখো, এটা কিন্তু প্রয়োজনীয় প্রবাহ, যে এই পরিমাণ প্রবাহ পাইলে সর্বোচ্চ জ্বলবে, এটা কিন্তু প্রয়োজনীয় প্রবাহ। তাহলে এটা হয়েছে কি তৃতীয় বাতির প্রয়োজনীয় প্রবাহ। আমি কি বুঝতে পারতেছি? এই পরিমাণ প্রবাহ পাইলে সে সবচেয়ে ভালো জ্বলবে, এটা কি প্রয়োজনীয় প্রবাহ, I1 I2 I3। আর বাতির প্রবাহ, এটাকে আমি আইয়ন প্রাইম ধরে নিলাম। ক্লিয়ার? আইয়ন প্রাইম। এখন দেখো, আইয়ন প্রাইম সমান কি 0.204 অ্যাম্পিয়ার। কারণ দেখো R1 বা প্রথম বাতিটা শ্রেণীতে আছে, ফলে সব কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে। এইখানে এসে কারেন্ট এই দিকে আর এই দিকে ভাগ হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন কথাটাকে? অতএব প্রথম বাতির বিভব পতন V1 প্রাইম ইকুয়ালস টু কি I প্রাইম R1। বুঝতে পারছো কথাটা কি? দেখো আমার কিন্তু প্রথম, আচ্ছা এইখান দিয়ে বিদ্যুৎ বের হইছে, এই বিদ্যুৎ বের হইছে, এই গেল এই গেল, এর ভেতর দিয়ে তো মোটেও বিদ্যুৎ ভাগ হয় নাই। এইখানে এসে বিদ্যুৎ ভাগ হইছে এইদিকে আর এইদিকে, ফলে কি আমার R2 এর প্রকৃত বিভব দরকার, আমার প্রকৃত বিভব, ওই গায়ে একটা বিভব না, কিন্তু প্রকৃত বিভবটা দরকার। R3 এরও আমার প্রকৃত বিভবটা দরকার। ফলে আমি এই R2 এর কারেন্ট পাবো, R3 এর কারেন্ট পাবো। তাহলে প্রথম বাতির বিভব পতন, বিভব পতন মানে কি, এ যতটুকু বিভব রেখে দিছে। তাহলে প্রথম বাতির বিভব পতন I প্রাইম R1, এর ভেতর দিয়ে যতটুক বিদ্যুৎ গেছে সেইটুক। তাহলে I প্রাইম এর মান কত, 0.204 গুণন R1 এর মান কত, R1 এর মান ছিল কত, 806.67। দেখো তো এটা কত চলে আসে, কত আসে, 5.6। আচ্ছা, 5.6 ভোল্ট। এটা হয়েছে কি এই R1 রেখে দিছে, তাহলে বাকি ভোল্টেজ টুকু কি এদের মধ্যে গিয়ে, বাকি ভোল্টেজ টুকু বলো, কিসের 220 দিয়ে মাইনাস কিসের দিকে? আচ্ছা দেখো, R1 এর বিভব পাইছি আমি কত, 164.56। তাহলে R1 রেখে দিছে 164.56, আর এই সমান্তরালের ভেতরে তাইলে কত গেছে, 220 মাইনাস এত, এটা গেছে এই সমান্তরালের ভেতরে। আমরা জানি সমান্তরালে ভোল্টেজ ভাগ হয় না, তাহলে এই দিকেও গেছে ওটু, এই দিকেও গেছে ওটু। ক্লিয়ার? অতএব সমান্তরালের বিভব, অতএব সমান্তরালের বিভবটা আমি কি পেয়েছি, দেখো সমান্তরালের বিভবটা পাইছি 220 ভোল্ট ছিল টোটাল, সেখান থেকে এই R1 একা রেখে দিছে 164.56, ওইটা যদি আমি বিয়োগ দিয়ে দিই তাইলে কি 164.56 এত ভোল্ট। দেখো তো কত চলে আসে, এটা হচ্ছে সমান্তরালের বিভব।
আচ্ছা, কথা হলো না, বলো কত? 65.44। ওকে ওকে, 55.44, এত ভোল্ট। আচ্ছা, এত ভোল্ট কোথায় গেছে? সামনে গেছে। এখন সামনে তো সমান্তরালে বিভব ভাগ হয় না, কারেন্ট ভাগ হয়। অতএব R2 এর বিভব R3 এর বিভব, অতএব R2 R2 এর বিভব সমান R3 এর বিভব। ক্লিয়ার? ইকুয়ালস টু V2 প্রাইম ইকুয়ালস টু V3 প্রাইম সমান কত? এই যে 55.44 ভোল্ট। ক্লিয়ার? অতএব দ্বিতীয় বাতির প্রবাহ, I2 প্রাইম এর মান কত? V2 প্রাইম বাই R2। দ্বিতীয় বাতির ভোল্টেজ কত? 55.44 বাই দ্বিতীয় বাতির এটা হচ্ছে কত? 605। দেখো তো কত চলে আসে। 0.091 অ্যাম্পিয়ার। আচ্ছা, এইগুলো কিন্তু প্রকৃত প্রবাহ, খেয়াল করে দেখো, এইগুলো কিন্তু প্রকৃত প্রবাহ। আর পূর্বের গুলো কিন্তু শুধু প্রয়োজনীয় প্রবাহ, যে কতটুকু লাগবে, লাগলে সে ভালোভাবে জ্বলতো, আর একটু সে পাইছে। আচ্ছা, V3 প্রাইমের মান কত? 55.44 বাই R3 এর মান কত? 484 মেবি, নাকি? দেখো তোর কত চলে আসে। আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো, আমার প্রথম বাতিতে কতটুক প্রবাহ দরকার ছিল? 0.27। সে পাইছে কত? খেয়াল করে দেখো। আমরা একটু এখন যদি একটু রাফের মতো যদি আমরা চিন্তা করি, প্রথম বাতি দরকার ছিল 20, মানে দরকার ছিল 0.27 অ্যাম্পিয়ার, আর সে পাইছে কত? 0.20 অ্যাম্পিয়ার। দ্বিতীয় বাতির দরকার ছিল 0.36 অ্যাম্পিয়ার, সে পাইছে কত? 0.09 অ্যাম্পিয়ার। আর তৃতীয় বাতির দরকার ছিল 0.45 অ্যাম্পিয়ার, সে পাইছে কত? 0.11 অ্যাম্পিয়ার। তাহলে কোনটা সবচেয়ে কাছাকাছি পেয়েছে? প্রথমটা কি সবচেয়ে কাছাকাছি পেয়েছে? বুঝতে পারছি আমার কথাটা কি? তাহলে এখন আমরা লিখবো, যেহেতু প্রথম বাতিটি প্রয়োজনীয় প্রবাহে কাছাকাছি প্রবাহ পায়, তাই প্রথম বাতিটি সবচেয়ে উজ্জ্বল জ্বলবে। আমরা কি বুঝাইতে পারছি ম্যাথটা, স্যার? ওকে, আপনারা বুঝতে পারলেই আমার শান্তি। হ্যাঁ, বুঝি নাই। আপনি কি তাল গাছ দিয়ে পড়ছেন নাকি? আচ্ছা, দেখো, আচ্ছা তুমি দেখো, এইটা ছিল প্রথম বাতির প্রয়োজনীয় প্রবাহ, এইটা ছিল দ্বিতীয় বাতির প্রয়োজনীয় প্রবাহ, এইটা ছিল তৃতীয় বাহুর, মানে তৃতীয় বাতির প্রয়োজনীয় প্রবাহ। এখন এই কথা যদি বলি, বরিশালে একটা লোকের চলতে 10,000 টাকা লাগে, অন্য একটা লোকের চলতে 12,000 টাকা লাগে, অন্য একটা লোকের চলতে 15,000 টাকা লাগে। আমি কত লাগে সেটা বের করছি, এখন তারা কত করে পায় সেটা বের করা লাগবে না? বুঝছো? তাহলে এত করে এদের দরকার, তাহলে এরা সবচেয়ে ভালো জ্বলতে পারে। এখন আমি বর্তনীটা দেখে আমি দেখছি যে আসলে কত করে পাইছে, এদের দরকার হইছে ওই ওই, এখন তারা পাইছে কত কত, তা আমার বের করে দেখা লাগবে যে কে দরকারের সবচেয়ে কাছাকাছি পেয়েছে। বুঝছো? মুন, বলো বলো। হ্যাঁ,
বুঝি নাই? 220 ভোল্ট তো বাতিতে লেখা আছে, 220 ভোল্ট তো বাতিতে লেখা আছে, মানে বাতি যদি ওই ভোল্ট পায় তাহলে ভালো মতো জ্বলবে। ক্লিয়ার? ওকে। কোশ্চেনটা হচ্ছে কোন বাতিটা সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে, কোন বাতিটা সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে। হ্যাঁ, সমান্তরালে বিভবটা বের করার জন্য, কারণ বিভব বের না করলে তুমি কারেন্ট বের করতে পারবে না। বুঝছো? এই জন্য। ওকে। এই প্রথমটার বিভব পতন। ভাই, প্রথম বাতিটা লাগবে হচ্ছে 0.27 অ্যাম্পিয়ার। আচ্ছা, বাকিগুলো জ্বলবে কিভাবে সেই প্রশ্ন আমরা পরে আসি না। প্রথমটা পুড়লে তো বাকিগুলো জ্বলবে না, সেটা ভিন্ন কথা। তখন আমি ভিন্ন ভিন্ন সুইচ ব্যবহার করে ভিন্ন আকারে জ্বালাবো। তাই খেয়াল করে তারপরে প্রশ্ন করবো। বলছি যে ধরো পাইছে 0.30 এম্পিয়ার, আর লাগবে 0.27 এম্পিয়ার। 0.27 এম্পিয়ার তো লাগবে সেটা তো জানি, ধরো পাইছে 0.30, তাহলে এটা পুড়ে যাবে। দ্বিতীয়টা লাগবে 0.36, আর তৃতীয়টা লাগতো 0.45 এম্পিয়ার। পাইছে 0.30, মানে 0.06 ব্যবধান। 0.35 আর 0.45, তার মানে হচ্ছে 0.10 তার ব্যবধান, কিন্তু সবচেয়ে ব্যবধান কম কোনটা, এইটা, তাহলে এইটা সবচেয়ে ভালো চলবে। বুঝছি? হ্যাঁ, তাহলে দুইটাই সমানভাবে চলবে এরকম যেটা, দুইটাই যদি সেম ডিফারেন্স থাকে। বলো। হয়। না না না, ওই ওই ওরকম করে লাগবে না। এখানে বলছে এইরকম প্রথম বাতি পুড়ে গেছে, যাক, সেখানে নতুন বাতি এসে রিপ্লেস হবে, তা দিয়ে তোমার কি যায় আসে, সেখানে নতুন বাতি লাগাইবে। বুঝতে পারছেন কথা কি? তোমাকে বলছে এই রকমের থাকলে কোনটা সবচেয়ে বেশি জ্বলতো, তোমার এইটা সবচেয়ে বেশি জ্বলতো, শেষ। আর কোনো কথা নেই। বুঝছি? ওটা পুড়ে গেলে আবার নতুন লাগাই দিই, মালিকের বিষয়। আচ্ছা, এখন হচ্ছে সবাই হচ্ছে 58 যাচ্ছে, 558। তোমাদের হচ্ছে, হ্যাঁ বলো, 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 বলো। হুম। আচ্ছা, প্রথম বাতির মধ্যে দেখি বিদ্যুৎ মোটেও ভাগ হইছে, তাইলে? আচ্ছা, ওকে। তাইলে হ্যাঁ বলো। আর চেঞ্জ হলে ফিউজের মান চেঞ্জ করা লাগবে না। আমাদের সাধারণত, আমরা সাধারণত করি কি, ধরো এই লাইনে একটা রোদ আমার রাখা আছে, এই এই রোদের জন্য আমার 2 এম্পিয়ার কারেন্ট চলে আসে। আমরা করি কি, এইখানে 3 এম্পিয়ারের একটা ফিউজ লাগাই। মানে আমাদের হচ্ছে যতটুক কারেন্ট দরকার বা যতটুক কারেন্ট চলে আসে, তার থেকে একটু বেশি মানের ফিউজ লাগাই আমরা। বুঝতে পারছো? ওই মানেরই আমরা, কারণ ফিউজটার কাজ কি, যাতে বেশি বিদ্যুৎ ফলো হইলে যাতে লাইন ডিসকানেক্ট হয়ে যায়, তো। বলো, বলো। বুঝি নেই। হ্যাঁ, বলো।